করতেন। আমাদের একটা বলেছেন যে আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না। তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? কাজেই অন্তত এই সময়ের জন্য, যেহেতু আমরা অনেকগুলো প্রকল্প ত্বরান্বিত করতে চাই, বিশেষ করে বিদেশি অর্থায়নে, সেজন্য আমরা এখনো কিছু করা যায়নি, বদলানো হয়নি, সবকিছু আগের মতোই আছে। কিন্তু চিন্তা করছি যে আরেকটু মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া যায় কিনা, এমনকি পরিকল্পনা কমিশনকেও একনেকে না গিয়েও আরো দ্রুত, বিশেষ করে আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আছে তাদের কাছেই তো আটকে আছে আমাদের অনেকগুলো বৈদেশিক সাহায্যের প্রকল্পগুলো। আমরা এগুলো এই মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর ইআরডি মিলে তো আমরা অনেক দ্রুত করে ফেলতে পারি এগুলো, যদি আমাদের সেই আত্মবিশ্বাস থাকে যে আমরা এমন প্রকল্প নেব না যেটাতে অর্থের অপচয় হবে বা যেটা অপরিকল্পিত প্রকল্প। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি আগেই বলেছি যে আমাদের প্রকল্প প্রণয়ন, যাচাই বাছাই এবং বাস্তবায়নের জন্য একটা একটা যে প্রক্রিয়ার জন্য একটা পরিপত্র আমরা অতি দ্রুত চেষ্টা করব তৈরি করতে। আমাদেরকে এই মন্ত্রণালয়কে আজকের একনেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন পরিষ্কার হবে আমরা আসলে পরিকল্পনা কমিশনকে আবার কমিশন বানাতে হবে, কারণ এটা তো কমিশনই, কিন্তু এই প্রক্রিয়াটা, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং এগুলা অনুমোদন, এই প্রক্রিয়াটা নিয়ে আবার আমরা পুনর্মূল্যায়ন করে এটা আসলে কার্যকর কিনা, কার্যকর করতে হলে কি করতে হবে, এবং প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো, এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো, এবং কেন কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে 3-4 কেন বেশি হলো, সেটা যাতে কেন হলো সেটার জন্য অন্য জায়গায় আরো কাজ হচ্ছে। কিন্তু এটাও করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই ভুলগুলো এড়িয়ে যাওয়া যায়। সব স্বার্থ গোষ্ঠীর এর পেছনে থাকে, রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থ গোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না, অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো কোনগুলো। কিন্তু তার মানে এই না যে পল্লী অঞ্চলের যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, যে রাস্তাগুলোর মেরামত দরকার, সেগুলো প্রয়োজনীয় না, অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একটা রাস্তা ইচ্ছা করে যে দিকে যাওয়া উচিত তার থেকে অন্য দিক থেকে ঘুরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে, তখন সেটাকে আমি বলছি অপ্রয়োজনীয় প্রকল্প। আরেকটা বাকি ছিল যে কত আমাদের এই বৈদেশিক অর্থায়ন পুষ্ট প্রকল্প বাকি এখানে আটকে আছে। এই মুহূর্তে আমার কাছে সেই হিসাব নাই, হিসাবটা করিও নেই। এই হিসাবটা করেছি যে এই যেগুলোকে বললাম আমি মৃত প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে, এটার হিসাবটা নিয়েছি এই কারণে যে ওরা বলেছে যে আমরা এই প্রকল্পগুলো ছেড়ে দিলে এটা এই 1 বিলিয়ন ডিসেম্বরের মধ্যেই তারা আমাদের বাজেটে সহায়তা দিতে পারবে, যেটা আমাদের খুব অগ্রাধিকার। এই জন্য এটার হিসাবটা নিয়েছি, কিন্তু অন্যগুলোর হিসাব নিতে তো একটু সময় লাগবে, কাজ করছে সবাই। বুঝতে পারিনি, আমরা আমলাতান্ত্রিক জটিলতা নিশ্চয়ই কমাতে চাচ্ছি, তার মানে এই না যে যাচাই বাছাই কম হবে,
কিন্তু যাচাই বাছাই করতে গিয়ে একটা ফাইল অনেক দিন পড়ে থাকবে সেটা চাই না। আমি যদি একটা প্রকল্পকে খুব ভালো মনে করি এবং সেই প্রক্রিয়ার সব প্রক্রিয়াই আমি যতগুলো কমিটি দরকার ততগুলো কমিটি থেকে যাচাই বাছাই করে আনতে, হ্যাঁ, এই এলডিসি থেকে উত্তরণ জাতিসংঘ যে কমিটিতে করে, এটাকে বলে ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এবং সেই কমিটিরও একটা সাব কমিটি আছে। সেই কমিটি হলো যারা উত্তরণের জন্য যোগ্য হয়ে গেছে তাদের তো 2 বার যোগ্যতা প্রমাণ করে তারপর তাদের উত্তরণ হয়, তারপরও 3 বছর তারা সাধারণত যেসব বাণিজ্য সুবিধা পায়। আমি ওই কমিটিটার 6-9 বছরের সদস্য ছিলাম, এবং বিশেষ করে 3 বছরের জন্য যেই কমিটিটা এই উত্তরণ হয়ে যাচ্ছে এটা যাচাই বাছাই করে, এবং সংশ্লিষ্ট দেশ, যেমন আমার সময়ে সেসেলিস বলে একটা দ্বীপ আর মালদ্বীপ, এই দুটো এসেছিল এবং তাদের যুক্তিগুলো দেখিয়েছিল, কিন্তু আমরা সেই কমিটিতে সেটা গ্রহণ করিনি। এখন বাংলাদেশ গেলে এখন কে আছে সেই কমিটিতে, তারা গ্রহণ করবে কি না করবে। আমার নিজের ধারণা বাংলাদেশ এমনিতেই এলডিসিতে একটা আলাদা ধরনের, এটা এত বড় একটা দেশ, অর্থনীতির দেশ এলডিসিতে নাই। আমাদের নিকটতম হলো বোধহয় তানজানিয়া, সেটাও বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাতেও এবং অর্থনীতির দিক থেকেও। কাজে যাত্রাতেই যে স্বাধীনতার পর আমরা এলডিসিতে ঢুকেছিলাম, আসলে আমাদের এলডিসিতে ঢোকারই কথা ছিল না, কারণ অন্তত একটা ক্রাইটেরিয়া, সেটা হলো পপুলেশনের সাইজ। এত বড় পপুলেশনের সাইজে এলডিসি থাকে না। কাজেই আবার আমরা দুইবার আমরা এলডিসির সব 3টা, অন্যান্য দেশ কিন্তু 3টার মধ্যে 2টো যোগ্যতা হলেই হয়ে যায়। আমরা দুইবারই 3টা যোগ্যতাতেই কিন্তু আমাদেরকে রেকমেন্ড করা হয়েছে এলডিসি থেকে বেরোতে। আমার নিজের মনে হয় না যে, আমার ব্যবসায়ীরা বলছেন এবং অনেকেই বলছেন যে আমাদের আরও কিছুদিন থাকলে সুবিধা হবে, কিন্তু আমার নিজের ধারণা যে সেটা চেষ্টা করে খুব লাভ হবে না। জি, শুনিনি কোন বড় ধরনের। ও হ্যাঁ, বড় ধরনের আমি বলিনি, এটা তো হচ্ছিল না, বড় ধরনের ব্যাপার না। ব্যাপার হচ্ছে সত্যিকার যেই অর্থ মন্ত্রণালয় আসলে যেই বাজেট করে, এর সাথে এই যে পরিকল্পনাগুলোর কোনো সামঞ্জস্য নেই। কাজেই এটা স্থগিতের বিষয় না, এটা তো স্থগিত হয়েই আছে। কবে কখন এই পরিকল্পনাগুলোর সাথে বাজেটের মিল দেখা গেছে? হ্যাঁ, নিশ্চয়ই পরে রাজনৈতিক সরকার আসবে, তারা তাদের মতো করে পরিকল্পনা করবে। কতদিনে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব, উন্নত দেশ হব, তারা তাদের মতো করে চিন্তা করবেন, তাদের মতো করে নীতি নির্ধারণ করবেন। কিন্তু কিছু তো আছে যেটা রাজনীতি নিরপেক্ষ বিশেষজ্ঞ পর্যায়ে বোঝা যায় যে কি করা উচিত, উন্নতি কি করে হবে, সেগুলো আমরা করতে পারি, কিন্তু রাজনৈতিক বড় সিদ্ধান্ত আমরা নেব না। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল, এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেই জন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমরা থাকবো? একটা সময় কিন্তু থাকবে।
আমার কোনো অসুবিধা নেই বলতে। হ্যাঁ, কোনটা? আমি 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 বলেছি আমরা এই অল্প কয়েকদিন যে আছি, এখনকার উপদেষ্টাদেরকে নিজেরাই বলছেন আমরা দায়বদ্ধ হতে চাইলে ভালো। আমার যেটা অসুবিধা, আমি নিজে যেটা অসুবিধার মনে করি সেটা হলো এখনকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একবার একনেকে পাশ হয়ে যাওয়ার পরে এবং তারপর প্রকল্প বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে যখন দেখা যায় যে এত দুর্নীতি হয়েছে, এত অপচয় হয়েছে, এবং এই যেমন অবকাঠামোগুলোর প্রকল্পের ডান দিকে নামবে না বাঁ দিকে নামবে, এইটাই ঠিক অনেক সময় ভুল হয়েছে, এটার জন্য কাকে দায়ী করব? এটা তো আমি খুঁজে পাবো না। সবাই বলবেন না আমি করিনি, ওরা করেছে। এই যে একটা জটিলতা, দায়বদ্ধতার অভাব, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কাজেই যেই পর্যায়ে যে যা করুক এর দায়বদ্ধতা থাকতে হবে তার কাছে, এটা হলো সবচেয়ে বড় কথা। মন্ত্রণালয় দিচ্ছি না। হ্যাঁ, তোমাকে এটা বাইরন নাকি? তুমি বাইরন? আমার চোখে দূরে আর দেখি না আজকাল। হ্যাঁ, বা অন্য চশমায় দেখি, এটাতে দেখি। বসো বসো। হ্যাঁ, মানে উন্নয়ন ব্যয়? ও হ্যাঁ, না বুঝেছি। এটা হ্যাঁ, এটা ক্লিয়ার হতে চাও? আমিও খুব ক্লিয়ার। সেটা হলো আর যে আমি সবচেয়ে আনক্লিয়ার এই ব্যাপারে, আমাদের সরকারি আনক্লিয়ার। সেটা হলো যে এই বছরের বাজেটে শেষ পর্যন্ত অর্থ সংস্থান কত হবে, বৈদেশিক সাহায্য কত পাওয়া যাবে, এবং উন্নয়ন বাজেট কত বড় হবে, কত দূর হবে, এটা এখনো প্রাক্কলন করা সম্ভব হচ্ছে না। এই কারণে যে একটা তো আছে যে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ, কর থেকে রাজস্ব আদায়, এটাতে তো সব বছরই অনিশ্চয়তা থাকে। এবছর আরও তো অনেক কিছু পরিবর্তনের ভিতর দিয়ে গেল। অর্থনীতির অস্থিরতা তো অনেক হয়েছে, এখনো অস্থিরতা আছে। কাজেই এইটা প্রাক্কলন যেমন কঠিন, অন্যদিকে আবার দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে। কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। এরকম অন্য অনেক যারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন, ওরা অনেকে আমাদেরকে বলছে যে প্রথমত যে আমরা অন্তর্বর্তী সরকার বলে যে চলমান প্রকল্পগুলো তাতে তাদের চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধা নেই, এবং তার উপরও বলছে যে তোমাদের নতুন যেসব চাহিদা, সেই চাহিদাগুলো আমাদেরকে বলো, আমরা যতদূর পারি অর্থায়নের চেষ্টা করব। কাজে সেখানেও আমরা কতদূর পাই। এই যে কিছুক্ষণ আগে বললাম যে $1 বিলিয়ন আমরা এখান থেকে এমনিত প্রকল্পগুলোকে ছেড়ে দিলে যে আমাদের বাজেটের জন্য পাবো, এটা তো আগেও জানতাম না। এরকম আরও কত কীরকম সম্পদ আহরণ হয়, তার আগে উন্নয়ন বাজেটের আকার কী হবে তা তো অবশ্যই বলা যায় না, আমি বলতে পারবো না। কিন্তু এ কারণেই আমরা এই প্রথমে যে আস্তে যেতে হচ্ছে, এটা দুটো কারণে। একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বলেছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলবো, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত, এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে। তখন আমরা শেষের আরও 4-5 মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। সেই সময় আমরা সুযোগ নেব যে আমাদের নিজেদের অর্থায়নে
যে এখন যে পার্বত্য চট্টগ্রামের এই প্রকল্পটা এখন দিচ্ছি, এরকম আরও কিছু প্রকল্প যেটাতে হয়তো বিদেশি অর্থায়ন পাওয়া যাবে না, কিন্তু আমরা মনে করি জরুরি, সেগুলো তখন আমরা অন্তর্ভুক্ত করব, যেহেতু আমরা জানতে পারবো যে আমাদের আমাদের নিজস্ব সম্পদ আছে। কারণ যেটা আমরা সবাই জানি সেটা হলো ম্যাক্রো অর্থনীতিতে তো একটা টানাপোড়েন চলছে। এখনও আমাদের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে টাকা ডলারের এটা এক জায়গায় এসে আশা করি সুস্থির হবে, কিন্তু দেশের ভিতরে সম্পদ আহরণ কত দূর হবে এবং মূল্যস্ফীতি কমাতে গেলে আমাদের বাজেট ঘাটতি কোথায় রাখতে হবে এটার একটু বিচার বিশ্লেষণ করতে হবে। কারণ মূল্যস্ফীতি কমানোটা অত্যন্ত জরুরি একটা বিষয় বলে আমরা মনে করি। আরেকটা মনে করি যে উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি যাতে না হয়, সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য। এতে যদি কম ব্যয় হয়, বাজেটের আকার ছোট হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো অসুবিধা নেই। ওকে ওকে এই বিদ্যুৎ প্রকল্প এত বড় জিনিস আমার মাথায় এখন ঢুকবে না বাবা। এটা তো এটার অনেক দিক আছে, অনেক কিছু আছে। যেই সব হয়ে গেছে এগুলো তো আর ফেরানো যাবে না। এখন এটার ভালো কি খারাপ কি এটা তো বোঝা মুশকিল। একটা উদাহরণ দিই আমি। এই যে বড় বড় প্রকল্পগুলো হলো, অবকাঠামো প্রকল্পগুলো, এগুলোর অনেকগুলো ভালো আছে। যেমন মেট্রো রেল 5 যেটা, এটারও একটা প্রকল্প এখনো একদম শেষ হয়নি, জাপানি প্রকল্প, এটা জাপানি অর্থায়নে। এই জাপানি অর্থায়নের এই প্রকল্পটা এখনো কমলাপুরের ওই দিকে কাজ হচ্ছে এবং এটা শেষ করা দরকার। এবং এইটা করতে গিয়ে আমাদের যে কমলাপুর স্টেশন, এটা কিন্তু নষ্ট হবে না, এটা এই জায়গাতেই থাকবে। এরকম জাপানের অর্থায়নে আরও 2টো মেট্রো রেল প্রকল্পে কিছু কিছু কাজ হয়েছে, আবার অন্য অর্থায়নে কিছু কাজ হয়েছে। কিন্তু অনেকগুলো প্রকল্প আছে যেগুলো, একটা প্রকল্প হলো যে সাভার থেকে আমাদের বিমানবন্দর পর্যন্ত একটা বাস ট্রানজিট কি আছে জানো, র্যাপিড ট্রানজিট, বাস ট্রানজিট। এটা 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 আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞ যারা আছেন তারাও বলছেন, আমার নিজের কাছেও মনে হয়েছে আমি যখন ওখানে যাই, যে আমি বিদেশে অনেক দেখেছি, ইন্দোনেশিয়া জাকার্তাতে এরকম এটা আছে, কিন্তু আমাদের এটা কোনো ভালোভাবে পরিকল্পনা না করেই করা হয়েছে। এমনকি মাঝখান দিয়ে যে যাচ্ছে, তারপর এটা থেকে যাত্রীরা উঠবে কি করে, নামবে কি করে, ফুটপাতে যাওয়ার মতো জায়গা আছে কিনা, এটা কি লিফট থাকবে নাকি সিঁড়ি দিয়ে উঠতে হবে, মানুষ আসলেই কি লিফট সিঁড়ি দিয়ে উঠবে যেখানে রাস্তা পার হতেই কেউ চায় না। তার উপর আবার লিফট হলে সেটা বাংলাদেশে কতদিন চালু থাকবে আর তারপরেই নষ্ট হয়ে যাবে। এবং এত আপনারা গেলে দেখবেন যে এটা এত প্রশস্ত একটা রাস্তা। এখনো ওই যে বাস ট্রানজিটের যেটুকু সেটুকু সব গাড়ি চলে, কারণ এখনো তো ওটা চালু হয়নি। কিন্তু ওটা চালু হলে একবার দুই পাশের রাস্তাটা যেখান দিয়ে গাড়ি অন্যান্য জিনিস চলে, ওটা তো অনেক সরু হয়ে যাবে। অথচ এই রাস্তাটা এত প্রশস্ত ছিল, পুরো রাস্তাটা, এটাতে নির্বিঘ্নে যে কোনোভাবে বাসের একটা সিস্টেম করা যেত, সবকিছু বাসের নির্দিষ্ট জায়গায় থামা যেত। আমি নিজেও মনে করি যে এই প্রকল্পটা আসলে ভুল হয়েছে। আর অনেক বিশেষজ্ঞ বলে এই প্রকল্পটা ভবিষ্যতে একসময় হয়তো ভাঙিত হতে পারে, এটা বিশেষজ্ঞদের মত। এই ধরনের কিছু, এগুলো তো আসলে কিছু করার নেই, এগুলো হয়ে গেছে, এগুলো শেষ না করেই বা কী করব।
এগুলো নতুনভাবে আসছে না, এই প্রকল্পগুলো তো শেষ চালু আছে এবং এগুলো একনাকেও আর আসবে না, এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, সেখানেই চলছে। কে দিয়েছেন? উপদেষ্টা মহোদয়? উপদেষ্টা আমি এতক্ষণ যত কথা বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় সবই মেনে নিয়েছেন, অথবা উনিও এই কিছু কিছু বলেছেন যেটা আমরা সবাই মেনে নিচ্ছি। কিন্তু আমি এতক্ষণ যা বললাম এগুলো তো কিছু নীতিগত বিষয় আছে, এগুলোর বাইরে আর তেমন কিছু হয়নি, এগুলোই শুধু আমরা আলোচনা করেছি। এখন তো আমাদের একজন উপদেষ্টা আছেন রিজওয়ানা, সৈয়দা রিজওয়ানা, উনি তো যে কোনো প্রকল্প পেলেই সাথে সাথে ধরেন যে একটা গাছ কাটা গেলেও দেবো না। কাজেই আমাদের সময় আর আগের প্রকল্পগুলো সেগুলো যদি চলতে থাকে সেখানে কিন্তু আর গাছ কাটা যাবে না, সেখানে আর কোনো ওই যে জমি অধিগ্রহণের নামে অনেক সময় দেখা যায় যে আসলে যে জমিতে দিয়ে যাওয়া যেত তার থেকে আরো ইচ্ছা করেই এমন জমি নেওয়া হচ্ছে যেটাতে অনেক বেশি কম্পেনসেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া হলো একটা বিষয় যে কোনো বড় রাস্তা তৈরির ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি অর্থের অপচয় হয় এবং অনিয়ম হয় এবং গাছ কাটা হয়, যে গাছগুলো আসলে সবসময় কাটার দরকার হতো না। এই ধরনের বড় বড় কিছু প্রকল্প আছে আমাদেরকে খুব অসুবিধায় ফেলেছে। যেমন একটা প্রকল্প এখান থেকে আজকে আমরা উইথড্র করে নিয়েছি, এটা বোধহয় উইথড্র করলে এটা একটা কি যেন বলে, এটা সিক্রেট থাকে, এটা বলা উচিত না, কিন্তু আমার সব সিক্রেট কিছু আসে যায় না। একটা প্রকল্প ছিল যেটা মহাসড়ক প্রকল্প, ফরিদপুর ওই যে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে তো ভাঙ্গা পর্যন্ত এসে থেমে আছে। এখন এটা আমি বুঝি যে এই পর্যন্ত থেমে গেলে তো এরা লাভ কি, তার উপর আবার একটা রেলওয়ে হয়েছে, এগুলোতে যেই যাত্রী যাচ্ছে, যতগুলো রেল যাচ্ছে তাতে তো মনে হয় না এগুলো কার্যকর হয়েছে। হয়তো এগুলাকে আরো সম্প্রসারিত করে এখন বরিশাল পর্যন্ত নিলে হয়তো আরো কাজ হবে। কিন্তু একটা প্রকল্প আছে যে ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে ওই বরিশাল পর্যন্ত মহাসড়ক, এখন মহাসড়ক দরকার না গাছ টাছ কম কেটে জমি কম অধিগ্রহণ করে আরেকটু ছোট প্রকল্প হলেও এইখানে যতদূর দরকার আসলে যাতায়াতের, এগুলো হিসাব টিসাব না করে এই ধরনের প্রকল্প এখনই বাস্তবায়ন মানে চালিয়ে যাওয়া ঠিক না। আরেকটু যাচাই বাছাই করতে হবে যে আরেকটু এত বড় মহাসড়ক না করে আরেকটু ছোট করলে হতে হবে। কিন্তু এতদূর পর্যন্ত এক্সপ্রেসওয়ে হয়ে গেছে যখন, তখন তো এর একটা শেষ থাকতে হবে, শুরু হলে শেষ থাকতে হয়। এগুলো যাতে যেমন কক্সবাজারের এটা আমাদের এই বিষয়ই না, এটা আমি বহুদিন আগ থেকেই জানতাম যে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন, এই রেল লাইন প্রকল্পটা যখন আপনাদের মনে আছে যখন এটা প্রথম শুরু করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এই রেল লাইন দিয়ে গুনদুম হয়ে টয়ে ওই যে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। অথচ আমি তখন একবার যখন রেঙ্গুন গেলাম এইসব গন্ডগোলের আগে, ওখানটা গন্ডগোলের আগে, তখন ওখানকার হাই কমিশনার যিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ারও, তিনি বললেন এইটা তো অবাস্তব কথা, এই রেলওয়ে গুনদুম পর্যন্তই যাবে, কারণ এর পরে বার্মার বাকি অংশতে যেতে হলে তো পর্বত, ওটার ভিতর দিয়ে যাওয়া তো এখনো যেমন রাখাইন অঞ্চলে কি সরাসরি ওখান থেকে আসতে পারে, হয় সমুদ্র দিয়ে এসে আক্রমণ করে ওই যে ওদের বাহিনী, অথবা বিমান দিয়ে আসে, স্থলপথে তো ওই জায়গা দিয়ে যাওয়াই যায় না। এরকম অনেক প্রকল্প আছে যেগুলো যেই উদ্দেশ্য করে বলা হয়েছে যাত্রাতেই বোঝা গেছিল ওটা হবে না, এটা বোঝা উচিত ছিল। আমি এখানে শেষ করি, আছে অনেক